Welcome back to another new video in SD Bio. Life with Life Science. SLST 2025 হচ্ছে অনেকের জীবনে এটা হচ্ছে ফার্স্ট এসএসসি বা লাস্ট এসএসসি ধরে নিতে পারো, কারণ এই এসএসসি হয়তো হতো না যদি না 25,000 শিক্ষকের চাকরি যেত। এর পরবর্তী এসএসসি যে আবার কবে হবে ভগবানও জানে না, পশ্চিমবঙ্গে শুধু একজনই জানে, বুঝতেই পারছো। তাই এই কম সময়ের মধ্যে এত বড় একটা কম্পিটিশান, এবং এবারের যে কম্পিটিশান কিন্তু যথেষ্ট টাফ কম্পিটিশান রয়েছে, কারণ ডবল পরিমাণ অ্যাপ্লিকেশন করেছে, তার মধ্যে যোগ্য টিচাররাও আছে যেখানে তাদের কিছু ফিক্সড নাম্বার পেয়ে যাওয়ার সম্ভাবনা। তাহলে যথেষ্ট কম্পিটিশানটা টাফ আছে। তো এই টাফ কম্পিটিশানের মধ্যে তোমার প্রিপারেশন কিছু স্ট্র্যাটেজিক্যাল মুভ হওয়া দরকার, যার ফলে তোমার প্রিপারেশনটা অন্যদের কাছ থেকে একটু আলাদা হবে। আমি আমার এসএসসির সময় যে ভুলগুলো করেছিলাম, যার ফলে আমি এক চান্সে ক্র্যাক করতে পেরেছিলাম, যাই হোক ভগবানের ইচ্ছায়, কিন্তু তোমার ক্ষেত্রে সেই ভুলগুলো করা যাবে না। আমি আমার ছাত্রছাত্রীদের বিগত কয়েক বছর ধরে তো পড়াচ্ছি স্কুলে, তো সেখানে আমি দেখেছি আমার ছাত্রছাত্রীরা যারা এসএসসি দিচ্ছে তাদের ক্ষেত্রে আলোচনা করে দেখেছি তারা সাধারণত যে ভুলগুলো করে, সেই ভুলগুলো 5টি মেন ভুলের কথা বলবো, যেগুলো ভুলগুলো যদি তুমি না করো তাহলেই সেটাই হবে তোমার স্ট্র্যাটেজিক্যাল প্রিপারেশান মানে বিরাট কিছু ব্যাপার নয়। সাধারণত 5 রকমের ভুল করে ছেলেমেয়েরা পড়াশোনার সময় বা প্রিপারেশনের সময়। সেই ভুলগুলো কি সেইগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তুমি সেগুলো না করো, তাহলেই তুমি কিন্তু এক চান্সে ক্র্যাক করতে পারবে। তার সঙ্গে প্রশ্নের ধরন এবারে কেমন হবে, সহজ মানে কি একদম সব সহজ প্রশ্ন হয়ে যাবে? অ্যাকচুয়ালি কী ধরনের প্রশ্ন হয় এসএসসিতে সেটাও নিয়ে আলোচনা করব, এবং কাট অফ ক্যাটাগরি ওয়াইজ কত যেতে পারে সেটা নিয়েও বলবো। দেখো, মিনিমাম কত পেলে তুমি তোমার চান্স থাকছে চাকরি পাওয়ার, সেই জিনিসটা তোমার জানা তোমার দরকার। তোমার প্রিপারেশানে সেটা তোমাকে হেল্প করবে, আরও কতটা তোমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। তো আসি আমরা, দেখো এই স্ট্র্যাটেজিক্যাল এগুলো যেগুলো আমি কিছু ভুল করেছিলাম এবং আমার ছাত্রছাত্রীরাও ভুল করেছে, যার ফলে তারা এখনও অনেকেই আছে পায়নি বা অনেকে পেয়েও গেছে, তারা সেই ভুলগুলো কিভাবে উতরে নিয়েছিল সেইগুলো তোমাকে আলোচনা করব। সেই 5টা পয়েন্ট হচ্ছে, নাম্বার 1 হচ্ছে বেসিক কনসেপ্ট অনেকের থাকে না। দেখো, যখনই এসএসসির কোনো ফর্ম বেরোয় বা হওয়ার সম্ভাবনা থাকে, আমরা সবাই কি করি না, পাস কোর্সের বই, অনার্সের বই, নোটস, মাস্টার ডিগ্রি পিজির নোটস ইত্যাদিগুলো পড়তে থাকি, যার ফলে আমরা কিন্তু বেসিক জিনিসগুলো ভুলে যাই বা করি না। তো এবারের পরীক্ষাটা একটু অন্য ধরনের হবে, তোমরাই সবাই জানো। তো যার ফলে উচ্চ মাধ্যমিকের বইগুলো কিন্তু তোমাকে পড়তে হবে, তুমি সে যেই সাবজেক্ট হোক না কেন। তুমি যদি বায়োলজি দিচ্ছ তাহলে উচ্চ মাধ্যমিকের সাঁতরা বা ছায়া প্রকাশনী যে কোনো একটা বই পড়লেই তোমার হবে। সেইগুলো ধরে তুমি যদি একটু বেসিক কনসেপ্টটা ঝালিয়ে নাও, সেগুলো তোমার পড়ো, পাস কোর্স, অনার্স বা পিজির বইগুলো পড়ো, তার সাথে সাথে এগুলো সারাদিনে একটা সময় করো যে 1 ঘন্টা আমি চ্যাপ্টার ওয়াইজ এই বইগুলো পড়বো, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের সাঁতরা বা ছায়াতে প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া আছে, যেগুলো নিটের জন্য ইম্পর্ট্যান্ট, সেগুলো তুমি দেখবে, সেগুলো তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এটাকে ছাড়া চলবে না, কারণ এর উত্তরটা একদম লাস্ট পয়েন্টেও আছে, কেন বলছি এগুলো ছাড়া যাবে না। 2 নম্বর ভুল যেটা করে সবাই, অনলি ফোকাসড অন এমসিকিউ। অনেকে যে এই 1 মাস বা 2 মাস আগে থেকে যে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেছে না, তারা কিন্তু এই এমসিকিউ বেসে কিন্তু প্র্যাকটিসটা করে। যে কোনো কোচিং সেন্টারে যাও, অনলাইন অফলাইন, তারা কিন্তু প্রথম থেকে এমসিকিউ 5,000 10,000 এমসিকিউ করিয়ে দেবে। কিন্তু কেউ যদি 10,000 এমসিকিউ পড়ে, সে কিন্তু এমসিকিউ মনে রাখতে পারবে না, কারণ এমসিকিউর উত্তরটার কনসেপ্টটা যদি তোমার না থাকে, সেই এমসিকিউ তোমার মনে রাখতে পারবে না, কারণ আমাদের ব্রেনের মধ্যে একটা ক্যাপাসিটি আছে যে এতগুলো ওয়ার্ডের বেশি সে ধরে রাখতে পারে না। তো তাই তোমার শুধু এমসিকিউ পড়লে হবে না, এমসিকিউর উত্তরের কনসেপ্টটা তোমাকে জানতে হবে, কোথায় টেক্সট বইতে কেন এই উত্তরটা হচ্ছে সেটাকে তোমাকে বুঝতে হবে। তার জন্য তোমার কনসেপ্ট দরকার, তার জন্য তোমার ভালো করে টেক্সট পড়া দরকার রয়েছে। তো সেই টেক্সটগুলো ভালো করে পড়তে হবে, শুধু এমসিকিউর উপর প্র্যাকটিস করা যাবে না। এমসিকিউ প্র্যাকটিস করবে বা এমসিকিউর জন্য মক টেস্ট দেবে, তার জন্য সময় আছে, সেটা আমি পরে আসছি। এবার দেখো, 3 নম্বর পয়েন্ট যেটা অনেকে লাগাতে পারবে না, তার কারণ তাদের নেগেটিভ থিঙ্কিং রয়েছে এবং তারা বিভিন্ন ম্যাটারের উপর ইনভলভ রয়ে গেছে। নেগেটিভ থিঙ্কিং মানে কি, তারা সবসময় ভাবছে যে টিচাররা তো 10 নম্বর পেয়ে যাবে, কেউ কেউ বলছে 30-এ 30 পেয়ে যাবে, আমার জায়গা কোথায়? দেখো, তারা 13,500 নিয়ে যাক না, কিন্তু তারা 13,500 নিতে পারবে না। 13,500 টিচার যে অ্যাপ্লাই করেছে নিতে পারবে না, কারণ বেশিরভাগ টিচার কলকাতায় ধর্নায় বসে আছে, নাহলে দিল্লির রামলীলা ময়দানে
বসে আছে তারা কিন্তু এখন পড়াশোনার মধ্যে নেই, এটা তোমাকে ধরে এগোতে হবে। তাদের মধ্যে কিছু সংখ্যক টিচার রয়েছে যারা কিন্তু পড়াশোনার মধ্যে রয়েছে, এটা অবশ্যই, তারা কিন্তু মাঠে ময়দানে নেই, তাই তাদের কিন্তু একটা বিরাট স্কোপ রয়েছে তোমার সাথে কম্পিটিশান করার জন্য, বা তুমি তার কম্পিটিটার হিসাবে ধরে নিতে পারো। সব টিচার তোমার কম্পিটিটার্স নয়। ডাউট ক্লিয়ারের জন্য কখনো ইউটিউব দেখছো, সেই ইউটিউবটা ডাউট ক্লিয়ার হওয়ার পর তুমি অন্য ভিডিওতে শিফট করে গেলে। কেউ ওবিসি মামলা দেখছে, কেউ এসএসসি এসএলএসটি সুপ্রিম কোর্ট হাইকোর্টের মামলা দেখছে। এইগুলো দেখার ফলে তোমার স্ক্রিনিং টাইম বেড়ে যাচ্ছে। স্ক্রিন টাইম বেড়ে যাওয়ার ফলে তোমার পেন অ্যান্ড পেপার টাইম কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ যার পেন অ্যান্ড পেপার টাইম বেশি দেবে, যে টেক্সট বুকে বেশি পড়ে থাকবে, এমসিকিউ বেশি প্র্যাকটিস করবে, সেই কিন্তু পরীক্ষায় এক চান্সে লাগাতে পারবে। এই একটা ভুল তোমরা কিন্তু করছো, যেটা কিন্তু করা যাবে না। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে রিভিশন কম হওয়া। অনেকেই এসএসসির যেই সিলেবাস মানে পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছে, 1, 2, 3, 4 রকমের বই ধরে এক পাশ থেকে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার লাস্ট পর্যন্ত থরলি পড়ে যাচ্ছে শুধু, কিন্তু রিভিশন তুমি যদি না দাও তাহলে কিন্তু তোমার মনে থাকবে না। দেখো পরীক্ষায়, যে কোনো পরীক্ষায়, সে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এসএসসি বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় সেই বেশি মানে চান্স পায় যে হচ্ছে বেশি করে রিভিশন দেয়। কারণ তুমি যখন যেইটা রিভিশন দেবে সেইটাই তোমার মনে থাকবে, যেটা প্রথমে একবার পড়ে বন্ধ করে দিয়েছো সেটা কিন্তু মনে থাকবে না। তাই তুমি যদি 10 রকমের বই পড়ো সেটা তোমার মনে থাকবে না, বরং 1 রকমের বই পড়ো, থরলি পড়ো, বারবার রিভিশন দাও, সেটাই তোমার মনে থাকবে। তাই খুব বেশি সংখ্যক এমসিকিউ করে যাওয়া বা খুব প্রচুর ধরনের বই পড়ে যাওয়ার দরকার নেই। তার থেকে তোমার রিভিশনটা অন্তত 2বার 3বার দেওয়া দরকার আছে, যেটা তোমার মাথার মধ্যে মনে থাকবে। সেখানে তুমি 60টার মধ্যে 50টা পড়ে গেলেও 50-এ 50 পাবে, না হলে কিন্তু তুমি 60টা প্রশ্নের মধ্যে 30টাও করতে পারবে না যদি রিভিশন না দাও। তাই এই জায়গাটাকে তোমাকে জোর দিতে হবে। এবং 5 নাম্বার পয়েন্ট হচ্ছে মক টেস্ট এবং লাস্ট 10 ডেজ প্রিপারেশন। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। দেখো তুমি যখনই রিভিশন দেওয়া শুরু করবে, একবার রিভিশন হয়ে যাওয়ার পর মক টেস্ট দেওয়া শুরু করো। মক টেস্ট কমপক্ষে 5টা দেবে, এবং প্রতিদিন সকালে উঠে মক টেস্ট দিতে বসে যেও না, তাতে তোমার সময় ওয়েস্ট হয়ে যাবে, কোনো লাভ হবে না। মক টেস্ট দেওয়া মানে তুমি তোমাকে নিজেকে পরীক্ষা করে নেওয়া যে আমি 60টার মধ্যে কটা প্রশ্ন পাচ্ছি, কোন প্রশ্নগুলো পাচ্ছি না, কোন চ্যাপ্টারের অংশগুলো পাচ্ছি না, মানে আমার ল্যাকুনা কোথায় কোথায় থেকে গেছে, সেই জায়গাগুলো আবার তোমাকে রিভিশন দিতে হবে। তাহলে মক টেস্ট দেওয়ার অর্থ হচ্ছে রিভিশনটাকে বাড়িয়ে দেওয়া। এইটাই হচ্ছে মক টেস্টের উদ্দেশ্য, এবং নিজের ক্যাপাবিলিটিটাকে কতটা রয়েছে সেটা জেনে যাওয়া। তোমাকে কম্পিটিশান করতে হবে তোমার নিজের সঙ্গে, অন্যের সাথে নয়। তোমাকে বারবার প্রতিটা মক টেস্টেই আবার ইমপ্রুভ করতে হবে, এবং এরকম 5টা মক টেস্ট দেবে প্রত্যেক দিন সকালে উঠে নয়, একদিন ছাড়া একটা মক টেস্ট দেবে, এবং তার ল্যাকুনাগুলো ধরে আবার রিভিশন দেবে। এটা ধরলে তোমার প্রিপারেশন কিন্তু পারফেক্ট হবে। এবং লাস্ট 5 ডেজ কোনো মক টেস্ট দেবে না, শুধু যেইগুলো পড়ে এসছো সেইগুলো আবার রিভিশন করো, এমসিকিউগুলো আবার ঝালিয়ে নাও। এইভাবে তুমি কি প্র্যাকটিসটা করে নাও, দেখবে তোমার কিন্তু লাস্ট 5 ডেজ প্র্যাকটিস তোমাকে কিন্তু উতরে দেবে এই পরীক্ষা থেকে। তাই এই জিনিসগুলো তোমাকে করতে হবে। এবার আসি আমরা প্রশ্নের ধরন কীরকম হবে। দেখো সবাই বলছে সহজ প্রশ্ন হবে, সহজ কিন্তু হবে না। একটা চাকরির পরীক্ষা সহজ সব প্রশ্ন হয় না। তবে এবারের প্রশ্ন কিন্তু এইচএস লেভেল থেকে কিছু প্রশ্ন থাকবে, সেটা ধরেই নিলাম। ইন জেনারেল প্রশ্ন 30টা থাকবে 60টার মধ্যে, 50%। তো এই জেনারেল প্রশ্ন কিন্তু সবাই করতে পারবে, সেটা তোমার স্ক্রিনিংয়ের জন্য কাজে লাগবে না। সেই 30টা প্রশ্ন করলে তুমি আসতে পারবে না। তারপরে যে 20টা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে মডারেট টু হার্ড থাকবে। মডারেট টু হার্ড মানে একটু ডিফিকাল্টিস লেভেল থাকবে, একটু কনসেপচুয়াল থাকবে। তারপরে যে 10টা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে ভেরি হার্ড প্রশ্ন থাকবে, একদম ডেপথ লেভেলের প্রশ্ন থাকবে, যেটা অনার্স বা পাস কোর্সের বইয়ের ডেপথের লেভেলের প্রশ্ন থাকবে। সেই ডেপথটা তোমাকে, সেইটাই হচ্ছে তোমার স্ক্রিনিং টেস্ট হবে। অর্থাৎ সেইটা যে যতগুলো করতে পারবে সেই কিন্তু কম্পিটিশানের মধ্যে থাকবে, বাকিরা কিন্তু বেরিয়ে যাবে। তোমার টার্গেট হবে এই লাস্ট 10টা হার্ড প্রশ্ন তুমি কটা করতে পারছো, সেটাই হবে তোমার স্ক্রিনিং টেস্ট। এইটা যে করতে পারবে সেই কিন্তু আসবে, নাহলে কিন্তু আসবে না। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তো এই যে 30, 20, 10 এই যে প্রশ্নের ধরন 3টে থাকবে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে দেখতে হবে তুমি কোথায় পারছো, কোথায় পারছি না। এবার কাট অফ কত নামতে পারে। দেখো কাট অফ ডিপেন্ড করে কতজন অ্যাপ্লাই করেছে, তারা কীরকম পরীক্ষা দিয়েছে, এবং প্রশ্নের কতটা ডিফিকাল্টিস হয়েছে। যদি খুব ডিফিকাল্ট হয় কাট অফ কমে যাবে, খুব ইজি প্রশ্ন হয় কাট অফ বেড়ে যাবে, খুব স্বাভাবিক ব্যাপার।
তবু লাস্ট বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলছি যে কাট অফ যে 60 মার্কের মধ্যে তোমার কাট অফ জেনারেলদের ক্ষেত্রে 52 53 পর্যন্ত বা 50 পর্যন্ত ম্যাক্সিমাম নামতে পারে যদি ডিফিকাল্ট লেভেলের প্রশ্ন হয়। তো তুমি যদি 50 পাও, একাডেমিক রেকর্ড ভালো থাকে, তাহলে তুমি কিন্তু একটা চান্স পাবে। এবার ওবিসির ক্ষেত্রে কিন্তু খুব একটা কাছা নামে না, ওই জেনারেলদের মধ্যে থাকে, বহু ওবিসি জেনারেলদের মধ্যে ঢুকেও যায়। এবার এবিসি তো নানা রকম সমস্যা রয়েছে, তোমরা বুঝতেই পারছো। এই ওবিসির ক্ষেত্রেও 50-র বেশি কিন্তু খুব একটা নামবে না, 50 পর্যন্ত আসবে। এসসির ক্ষেত্রে 47, এসটির ক্ষেত্রে সেটা 44 পর্যন্ত বা 43 42 পর্যন্ত আসতে পারে, তার বেশি নামবে না। তো এই তোমার ক্যাটাগরি ওয়াইজ কাট অফ, তোমার সাবজেক্ট যাই থাকুক না কেন, এই কাট অফ ধরে তোমাকে কিন্তু এগোতে হবে, এই টার্গেট ধরে তোমাকে এগোতে হবে যে আমাকে এই টার্গেটটা অ্যাচিভ করতেই হবে। তার জন্য আমার 10 ঘন্টা 12 ঘন্টা 20 ঘন্টা যত পড়ার দরকার পড়ে যাও মন দিয়ে, স্ক্রিন টাইম থেকে আউট হয়ে যাও, শুধু টেক্সট এবং পেন অ্যান্ড পেপার নিয়ে পড়ে থাকো, চাকরি নিশ্চিত হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।